নমস্কার। বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া ইত্যাদি থেকে জেনেছি যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 21শে মার্চ ইডি উনাকে উনার বাড়ি থেকে গিয়ে গ্রেপ্তার করেছে। এই সময়কালের মধ্যে আমাদের সামনে বারবার যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে যে দিল্লি আবগারি ঘোটালা, দিল্লি আবগারি মামলা, দিল্লি আবগারি নীতি, দিল্লি নিউ লিকার পলিসি, এই টার্মগুলো আমাদের কাছে উঠে এসছে যে এই কারণের জন্য অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে। আমরা জানি এর পূর্বে গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টিরই বড় নেতা, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তারপরে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। এভাবে পরপর পরপর আম আদমি পার্টির নেতারা গ্রেপ্তার হয়েছেন। অ্যাকচুয়ালি অনেকের মনেই এই প্রশ্ন আছে যে কেন বা কারণটা কি, কি কারণে এই মানুষগুলো গ্রেপ্তার হচ্ছেন। দিল্লি আবগারি ঘোটালা এই বিষয়টাই বা কি। অ্যাকচুয়ালি 17ই নভেম্বর 2021 সালে দিল্লির সরকার একটা নতুন আবগারি নিয়ম চালু করেছে, যে নিয়মে তারা দিল্লিতে মদ ব্যবসার ক্ষেত্রে অনেক কিছুতে ছাড় দিয়ে মদ ব্যবসা যাতে আরো সুন্দরভাবে বেড়ে ওঠে সেই জন্য তারা একটা নতুন আবগারি নীতি নিয়ে এসছে। যখন জিএসটি লাগু হয় তার পূর্বে রাজ্য সরকারগুলোর সাথে কেন্দ্রীয় সরকারের যা সিদ্ধান্ত হয়েছিল সেটা হচ্ছে এই যে 4টি ক্ষেত্রে জিএসটি লাগু হবে না। সেই 4টি ক্ষেত্র কোনগুলো? পেট্রোল, ডিজেল, মদ এবং জায়গা বিক্রির যে স্ট্যাম্প ডিউটি, এই 4টি ক্ষেত্রে কোনো জিএসটি থাকবে না। এখান থেকে যা রোজগার সেটা সরাসরি রাজ্য করবে এবং রাজ্যের যে কোষাগার সেই কোষাগারে এই টাকাটা যাবে এবং সেখান থেকে রাজ্য তার ডেভেলপমেন্টমূলক কাজ করবে। সেই অনুযায়ী বিভিন্ন রাজ্য সরকার মদ বিক্রি থেকে যাতে বেশি করে রাজস্ব পাওয়া যায় সেই জন্য তারা ভাবনা চিন্তা করেছে, কারণ রাজ্যটাকে চালাতে গেলে অর্থের প্রয়োজন, আর মদ বিক্রিটা হচ্ছে রাজস্ব আদায়ের একটা বড় জায়গা। আমরা নিশ্চয়ই জানি যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও করোনা পিরিয়ডে মদ দোকানগুলো খোলা ছিল। এর কারণ হচ্ছে এটা যে মদ থেকে রাজস্বটা পাওয়া যায়। এবার আমরা আসছি দিল্লির যে আবগারি ঘোটালা, যে মামলায় অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন, তার পূর্বে মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং থেকে আরো আম আদমি পার্টির নেতা এবং এমনকি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাও গ্রেপ্তার হয়েছে। এই আবগারি নীতির প্রথম যে কথা সেটা হচ্ছে যে সরকার কোনো মদ ব্যবসা করবে না, সমস্ত মদ ব্যবসাকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। এই নীতি আসার আগে দিল্লিতে মোট 864খানা মদ দোকান ছিল, তার মধ্যে 475টি মদ দোকান চালাতো সরকার, বাকি মদ দোকানগুলো চালাতো 389টি মদ দোকান চালাতো বেসরকারি বিভিন্ন সংস্থা, দোকান ইত্যাদি ভাবে চলত। তাহলে সরকার এখানে ডিরেক্টলি মদ ব্যবসাটা ইনভলভ ছিল। কিন্তু নতুন পলিসি যেটা এলো তাতে বলা হলো যে না, সরকার কোনোভাবে এই ব্যবসার সাথে যুক্ত থাকবে না, মদ ব্যবসা পুরোটাই বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। প্রথম কথা, মোট গোটা রাজ্যের বুকে 849টি মদ দোকান খোলা হবে। সিদ্ধান্ত হলো নতুন পলিসি অনুযায়ী 849টি মদ দোকান খোলা হবে। গোটা দিল্লিকে 32খানা জোনে ভাগ করা হবে এবং প্রত্যেকটা জোনে 27টা করে মদ দোকান থাকবে। এইভাবে পলিসিটা তৈরি করা হলো। এর ফলে দিল্লির প্রতিটা ওয়ার্ডে প্রায় 2 থেকে 3খানা মদ দোকান গড়ে উঠল। এক্ষেত্রে সরকার
আরো অনেক কিছু ছাড় দিল, যেমন লাইসেন্স ফি, বছরে একবার লাইসেন্স ফি দিতে হয়, সেই লাইসেন্স ফিটা কমিয়ে দেওয়া হলো। মদ দোকানগুলো করার ক্ষেত্রে কোনো জায়গা, মানে যেমন ধরো স্কুল, মন্দির, এগুলোর কাছে মদ দোকান করা যাবে না, এরকম একটা যে আগে অঘোষিত নিয়ম ছিল, সেই নিয়মটাকে তুলে দেওয়া হলো, যে কোনো জায়গায় মদ দোকান হবে। মদ কেনার ক্ষেত্রে বয়সের সীমা অনেকটা কমিয়ে দেওয়া হলো, 21 বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো মানুষ মদ কিনতে পারবে। মদ দোকানগুলো হবে বেশ সফিস্টিকেটেড, যেখানে মানুষ তার, মানে কি বলবো, তার অভিজ্ঞতা যাতে ভালো হয় সেইভাবে তারা মদ দোকান থেকে মদ কিনবে, অর্থাৎ মদ ব্যবসাটাকে বাহবা দেওয়া হবে। রাত 3টা পর্যন্ত, ভোর 3টা পর্যন্ত মদ দোকান খোলা থাকবে, হোম ডেলিভারি হবে, নতুন লিকার পলিসিতে এগুলোকে রেখে দেওয়া হবে। এর ফলে, এবং আরেকটা বিষয় যে ছাড় দেওয়ার ক্ষেত্রে মদের যে দোকানদার, আগে যেমন কি সরকার একটা দাম বেঁধে দিত, তার উপরে কম বেশি বা একটু ছাড় দেওয়া ইত্যাদি থাকতো, এক্ষেত্রে কোনো ছাড়ের বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ থাকলো না, অর্থাৎ যারা বড় ব্যবসায়ী তারা বেশি ছাড়ে মদ বিক্রি করতে পারবে, এরকম একটা অপশন ছেড়ে দেওয়া হবে। সরকারের ক্ষেত্রে যে যুক্তি দেখালো যে এর ফলে মদ ব্যবসায় রাজস্ব আদায় অনেকটাই বাড়বে, এবং সরকার যে যুক্তি দেখালো, পুরনো মদ নীতির ফলে 6,300 কোটি টাকা যেখানে রাজস্ব আদায় হতো, সেখানে নতুন মদ নীতি ইমপ্লিমেন্ট করলে প্রায় 10,000 কোটির কাছাকাছি, 3,500 কোটি প্রফিট, 10,000 কোটির কাছাকাছি সরকারের আয় বাড়বে, এবং মাফিয়া রাজ খতম হবে। এবং দিল্লির মতো একটা জাতীয় রাজধানী, সেখানে মদের যে ব্ল্যাকমেলিং বা লুকিয়ে চুরিয়ে মদ ব্যবসা, এগুলো বন্ধ করা যাবে। এই বিষয়গুলো সরকারের পক্ষ থেকে যুক্তি দেখানো হলো। বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এই বিষয়টাকে মেনে নিতে পারলো না, তারা এই বিষয়ে প্রোটেস্ট করলো, তারা বলতে থাকলো যে না, এটা তো সঠিক নয়, এর ফলে কিছু নির্দিষ্ট সংখ্যক কোম্পানি তারাই প্রফিট করতে পারবে, কম সংখ্যক কোম্পানি তাদেরকে কিন্তু ব্যবসা বন্ধ করে দিতে, এবং এই স্কুল কলেজ ইত্যাদির ধারে বা ভোর 3টা পর্যন্ত মদ দোকান খোলা, এগুলোর ফলে মানে কি বলবো, মদের একটা যেন কোনো রেস্ট্রিকশন থাকলো না। ওই সময় দিল্লির যিনি মুখ্য সচিব ছিলেন, তিনি 8ই জুলাই 2022 সালে লেফটেন্যান্ট গভর্নর, এলজি, ওখানে রাজ্যপাল থাকেন না, উপরাজ্যপাল থাকেন, এলজি বলা হয়, উনার কাছে এই নতুন মদ পলিসির যে ফলে যে প্রচুর দুর্নীতি হয়েছে, এই বিষয়ে তিনি একটা রিপোর্ট দেন, গোপন রিপোর্ট দেন। সেই রিপোর্টের ভিত্তিতে 22শে জুলাই 2022 সালে তৎকালীন এলজি তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন, এবং এই নির্দেশ আসার কিছুদিনের মধ্যেই 28শে জুলাই 2022 তারিখে দিল্লির উপমুখ্যমন্ত্রী এবং এই আবগারি দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মনীষ সিসোদিয়া, তিনি বলেন যে আমরা নতুন মদ পলিসিকে তুলে নিচ্ছি, আমরা পুরনো যে আমাদের যা সিস্টেম ছিল সেভাবেই আমাদের মদ দোকানগুলো চলবে। কিন্তু এক্ষেত্রে যে চিফ সেক্রেটারি ছিলেন, তিনি বললেন যে তিনি যে রিপোর্টটা দিয়েছিলেন, সেই রিপোর্ট অনুযায়ী যে দক্ষিণী লবি, অর্থাৎ কিছু বড় ব্যবসায়ীকে এই টেন্ডারের সময়, মদ দোকানের যে টেন্ডার বিতরণের সময় তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, বিনিময়ে ওদের কাছ থেকে কিছু টাকা আম আদমি পার্টির তহবিলে গেছে, এবং সেই টাকা নিয়ে আম আদমি পার্টি পাঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে খরচ করেছে। সরকারের রাজস্ব আদায়ের এর ফলে ক্ষতি হয়েছে, তাদের লাইসেন্স ফি অনেকের ক্ষেত্রে
মকুব করে দেওয়া হয়েছে। অনেক বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে 16টা মাত্র কোম্পানি যারা এই ব্যবসাটা করতে লাগলো, মানে এই নতুন পলিসি আসার ফলে। কারণ ছোট ব্যবসায়ীরা তারা তো এত ছাড় দিতে পারলো না, সেখানে তখন দিল্লিতে 1:1 মদ বিক্রি হতে লাগলো, ফলে যে ছোট কোম্পানিগুলো ছিল তারা ছাড় দিতে পারলো না। এর ফলে এই বড় কোম্পানিগুলোকে সরকার কি করলো না, এই করোনা, সেই সময়টা করোনা পিরিয়ড চলছে, সরকার এই বাহানায় তাদেরকে রিনিউয়াল ফিতে অনেকগুলো ছাড় দিয়ে দিল, প্রায় 144 কোটি টাকা ছাড় দিয়েছে। এর ফলে সরকারের রাজস্বে 144 কোটি টাকা ছাড় হয়েছে, 144 কোটি টাকা লস হয়েছে। তাহলে এই সরকারের লস মানে জনগণের লস। তাহলে এই জনগণের এই টাকাটা যে কোম্পানিগুলোকে ছাড় দেওয়া হয়েছে, সেই কোম্পানিগুলো বিনিময়ে কিছু টাকা আম আদমি পার্টিকে দিয়েছে, অভিযোগ আম আদমি পার্টিকে দিয়েছে, এবং আম আদমি পার্টি সেই টাকায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করেছে। এবং পরবর্তীকালে যখন মানি লন্ডারিং এর কেস আসে, তখন এক্ষেত্রে ইডি ইনভলভ হয়। ইডি এই আর্থিক দুর্নীতি তদন্ত করা শুরু করে, এবং ইডি পরপর গ্রেপ্তারগুলো করে, এবং সর্বশেষ গ্রেপ্তার 21 তারিখে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। এই হচ্ছে মোট দিল্লির লিকার পলিসি।